আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণীদের অর্থাৎ চ্যাপ্টাকৃমিদের বিভিন্ন ধরনের আসঞ্জন অঙ্গ এবং ওই পোষক দেহে বসবাসের জন্য ওদের যে অভিযোজন হয় সেই অভিযোজন সম্পর্কে আলোচনা। প্লাটিহেলমিনথিস পর্বের সাথে তোমরা পরিচিত আছো। আমরা জানি যে প্লাটিহেলমিনথিস পর্ব ভুক্ত প্রাণীরা সাধারণত চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি হিসেবে পরিচিত। আর কৃমি বরাবরই পরজীবী হিসাবে ভূমিকা রাখে। তো আমরা এই যে আসঞ্জন অঙ্গ পড়ব, এই যে ওদের এই কৃমিগুলা যেহেতু পরজীবী জীবনযাপন করে, তখন পোষক দেহে ওদেরকে কোনো কিছুর সাথে আটকে থাকতে হয়। এই আটকে রাখার জন্য নিজেকে ওরা যেসব অঙ্গ ব্যবহার করে সেগুলোকেই অ্যাডহেসিভ অর্গান অথবা হোল্ডফাস্ট অর্গান অথবা আসঞ্জন অঙ্গ বলা হয়। তো আমরা আসঞ্জন অঙ্গের সংজ্ঞাটা দেখি যে যে সমস্ত অঙ্গের মাধ্যমে কোনো প্রাণী অন্য কোনো প্রাণীদেহের সাথে নিজেকে সংযুক্ত করে এবং ওই প্রাণী থেকে প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য সংগ্রহ করে তাদেরকে আসঞ্জন অঙ্গ বলা হয়। আর এই চ্যাপ্টা কৃমি জাতীয় প্রাণীদের আসঞ্জন অঙ্গকে সাধারণভাবে চোষক নামে অভিহিত করা হয়। ইংরেজিতে চোষককে সাকার বলা হয়। তাহলে আসঞ্জন অঙ্গ হলো একটা প্রাণীর ওই সমস্ত অঙ্গ যে নিজে অন্য কোনো পোষক দেহে পরজীবী হিসাবে বসবাস করার জন্য, নিজেকে ওই প্রাণী দেহের সাথে সংযুক্ত করে রাখার জন্য এবং ও প্রাণী থেকে প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য সংগ্রহ করে, সে সকল অঙ্গকে আসঞ্জন অঙ্গ বলা হয়। তো প্লাটিহেলমিনথ পর্বের বিভিন্ন প্রাণীদের যখন আসঞ্জন অঙ্গ পড়ব, তখন আমরা ওর শ্রেণী অনুযায়ী প্রতিটা শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীদের আসঞ্জন অঙ্গ কি কি এবং কি রকম সেটা আমরা এখন পড়ব। তো প্রথমেই আসছে টার্বেলিয়ারিয়া শ্রেণীর আসঞ্জন অঙ্গ। টার্বেলিয়ারিয়া শ্রেণীর আসঞ্জন অঙ্গ হচ্ছে এপিডার্মাল গ্রন্থিযুক্ত অঙ্গ, পেশিময় গ্রন্থিযুক্ত আসঞ্জন অঙ্গ, অ্যাসিটাবুলাম জেনিটাল চোষক, তারপরে হচ্ছে দ্বৈত গ্রন্থি অ্যাডহেসিভ অঙ্গ। আমরা জানি যে অধিকাংশ টার্বেলিয়ারিয়ান প্রাণীরা হচ্ছে মুক্তজীবী, তবে কিছু সদস্য মানে অল্প সংখ্যক সদস্য হলো পরজীবী জীবনযাপন করে। তো মুক্তজীবীদের আসঞ্জন অঙ্গ সামান্যই বৃদ্ধি পায়, কিন্তু পরজীবীদের আসঞ্জন অঙ্গ অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত। আর এই অঙ্গসমূহ এপিডার্মিস, গ্রন্থিকোষ, তারপর পেশি স্তর এবং মেসেনকাইম কলার সমন্বয়ে গঠিত। তাহলে কি বললাম যে অধিকাংশ টার্বেলিয়ারিয়ান প্রাণীরা মুক্তজীবী, অল্প সংখ্যক হচ্ছে পরজীবী। পরজীবীদের জন্যই আসঞ্জন অঙ্গটা। এখন মুক্তজীবীর যে আসঞ্জন অঙ্গ সে হচ্ছে অল্প সামান্য বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিন্তু পরজীবীদের আসঞ্জন অঙ্গটা অত্যাধিক বৃদ্ধি লাভ করে। আর আসঞ্জন অঙ্গ সমূহ মূলত কি কি নিয়ে গঠিত, সেটা হচ্ছে এপিডার্মিস, গ্রন্থিকোষ, তারপর হলো পেশি স্তর, আর হচ্ছে মেসেনকাইম কলা। এই চারটা জিনিসের সমন্বয়ে গঠিত। হাইমেন একজন বিজ্ঞানী, ওনার মতে টার্বেলিয়ারিয়ান শ্রেণীতে এই যে 5 ধরনের আসঞ্জন অঙ্গ পরিলক্ষিত হয়। উনি এটাই পর্যবেক্ষণ করেছেন। এপিডার্মাল গ্রন্থিযুক্ত কোষ আসঞ্জন অঙ্গ, আর পেশিময় গ্রন্থিযুক্ত আসঞ্জন অঙ্গ, অ্যাসিটাবুলাম জেনিটাল চোষক, দ্বৈত গ্রন্থি অ্যাডহেসিভ অঙ্গ। এখন এপিডার্মাল গ্রন্থিযুক্ত আসঞ্জন অঙ্গ, গ্ল্যান্ডিউলো এপিডার্মাল অ্যাডহেসিভ অর্গান। এটা কি যে এপিডার্মিস একটা স্তর রয়েছে, সেই স্তরে সৃষ্ট কোষ এবং গ্রন্থির সমন্বয়ে আসঞ্জন প্যাপিলা সমৃদ্ধ
অঙ্গ যেগুলো পোষক দেহে আটকে থাকতে সহায়তা করে তাদেরকে এপিডার্মাল গ্রন্থিযুক্ত কোষ বলে। তাহলে আমরা এপিডার্মাল গ্রন্থিযুক্ত আসঞ্জনাঙ্গ কাকে বলবো? যে এপিডার্মাল স্তরে সৃষ্ট কোষ এবং গ্রন্থির সমন্বয়ে এক ধরনের আসঞ্জন প্যাপিলা, আসঞ্জন প্যাপিলা বলে আসলে প্যাপিলাটা হচ্ছে একটা বাড়তি মাংসল একটা পিণ্ড। এই প্যাপিলা সমৃদ্ধ যে অঙ্গ পোষক দেহে আটকে থাকতে সহায়তা করে তাদেরকে এপিডার্মাল গ্রন্থিযুক্ত আসঞ্জনাঙ্গ বলা হয়। এক্ষেত্রে পরজীবীর দেহের সাধারণত প্রান্তভাগে, পরজীবীটার যে দেহটা রয়েছে তার প্রান্তভাগে এপিডার্মাল গ্রন্থিযুক্ত আসঞ্জন অঙ্গের বিন্যস্তের কারণে কিছু প্লেটের মতো গঠন দেখা যায়, ওগুলাকে বলা হয় আসঞ্জন প্লেট। আর এই প্লেটের কিনারা ঘেঁষেই হচ্ছে এই আসঞ্জন অঙ্গ সজ্জিত। এই অঞ্চলের যে নিম্ন স্তরে গ্রন্থিকোষ থেকে আঠালো রস নিঃসৃত হয়ে এক ধরনের আসঞ্জন পিরকা, যেটাকে আমি একটু আগে আসঞ্জন প্যাপিলা বলেছি, সেটা আবির্ভাব ঘটে। ফলে সকলের সম্মিলিত সহযোগিতায় বেশ ভালোভাবে এসব পরজীবী পোষক দেহে আটকে থাকতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্ল্যানারিয়া। তো এপিডার্মাল গ্রন্থিযুক্ত আসঞ্জন অঙ্গ আমরা দেখলাম যে ওরা হচ্ছে এপিডার্মিস নিঃসৃত কোষ এবং গ্রন্থি সমন্বয়ে গঠিত। এদের কাজ হচ্ছে পোষক দেহে পরজীবীকে আটকে থাকতে সাহায্য করে। তারপরে পেশিময় গ্রন্থিযুক্ত আসঞ্জন অঙ্গ, এগুলো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের তন্তু সমৃদ্ধ পেশি যুক্ত হলে পরে ওই পরজীবীর দেহে গদি জাতীয় একটা জিনিস অথবা গর্ত বা অন্য কোনো উপবৃদ্ধি অর্থাৎ সুয়েলিং, শরীরের কোনো একটা অংশ ফুলে ফেপে উঠে এই ধরনের গঠন আসঞ্জনের কাজ করে। এদেরকে পেশিময় গ্রন্থিযুক্ত আসঞ্জন অঙ্গ বলা হয়। এই অঙ্গগুলোর গোলাকার প্রান্তভাগ ভাঁজ যুক্ত হয় এবং এপিডার্মিস স্তরে সিলিয়া বিহীন কোষ থাকে। এছাড়া পেশিময় গ্রন্থিযুক্ত আসঞ্জন অঙ্গের সাথে অনুদৈর্ঘ্য পেশি থাকে। তাহলে তন্তু সমৃদ্ধ পেশি যুক্ত হলে পরে সেখানে গদি, গর্ত বা অন্য কোনো উপবৃদ্ধি তৈরি হয়। ফলে সেই যে উপবৃদ্ধিটা বা গর্তটা বা গদিটা সেটাই আসঞ্জন অঙ্গের কাজ করে। এক্ষেত্রে কি হয় যে আসঞ্জন অঙ্গের গোলাকার প্রান্তভাগটা ভাঁজযুক্ত হয় আর এপিডার্মিসে সিলিয়াবিহীন কোষ থাকে। আর এছাড়া থাকে অনুদৈর্ঘ্য মানে লম্বালম্বি কিছু পেশি অবস্থান করে। এটারও উদাহরণ হচ্ছে ক্যানকিয়া, প্ল্যানারিয়া ইত্যাদি। আর এই আসঞ্জন অঙ্গের কাজ হলো ওরা চলন আর খাদ্য শিকারের কাজে ব্যবহৃত হয়। এছাড়া পরজীবীর পোষক দেহে সংযুক্ত থাকে এই পেশিময় গ্রন্থিযুক্ত আসঞ্জন অঙ্গ দিয়ে। তারপরে হচ্ছে এ দুটো হচ্ছে মেইন টার্বেলিয়ারিয়া শ্রেণীর আসঞ্জনাঙ্গ। এছাড়া এই শ্রেণীর প্রাণীতে আরো কিছু আসঞ্জনাঙ্গ দেখা যায়। এর মধ্যে আমরা তৃতীয়টি দেখছি অ্যাসিটাবুলাম। এটা হচ্ছে একটা গোলাকার আসঞ্জন অঙ্গ যার গোলাকার প্রান্তভাগ স্ফীত থাকে, ফোলানো থাকে এবং মধ্যাঞ্চল নামানো থাকে, অবনমিত থাকে। তখন সেখানে একটা গর্তের সৃষ্টি হয় এবং সেটা বায়ুশূন্য থাকে। এর মাধ্যমে আসঞ্জন কার্যকারিতা সৃষ্টি হয়, অর্থাৎ গোলাকার প্রান্তভাগ ফুলে উঠে মাঝখানের দিকটা গর্ত হয়ে যায়, বায়ুশূন্য থাকে। ওই অঙ্গটা দিয়ে যদি কোনো পোষক দেহে পরজীবীটা নিজেকে চাপের সহিত ওটার সাথে সংযুক্ত করে তাহলেই ও আটকে থাকে পোষক দেহে। তাহলে এটা হচ্ছে গোলাকার প্রান্তভাগটা ফোলানো থাকবে, মাঝখানে বায়ুশূন্য গর্ত থাকবে এবং এটি আসঞ্জনের কাজ করে। তখন ও পোষক দেহে নিজেকে আটকে রাখতে সাহায্য করে। অ্যাসিটাবুলামকে প্রকৃত চোষকও বলা হয়। অ্যাসিটাবুলাম হচ্ছে একটা পাতলা পেশি পর্দা দিয়ে দেহ কোষস্তর থেকে আলাদা থাকে। পাতলা একটা মাস্কুলার মেমব্রেন মানে পেশি পর্দা দিয়ে দেহকোষ থেকে আলাদা থাকে। এরা ক্ষেত্র বিশেষে বোটাযুক্ত হতে পারে, আবার কখনো কখনো বোটাহীন অর্থাৎ বোটা থাকে না। তারপর ট্রাইক্ল্যাডিডা, পলিক্ল্যাডিডা, তারপর টেমনোসেফালা, এগুলো যে বর্গ আছে এই টার্বেলিয়ারিয়া শ্রেণীর প্রাণীর, সেই বর্গের কিছু প্রাণীতে অ্যাসিটাবুলাম দেখা যায়। তারপর হচ্ছে চোষক, জেনিটাল চোষক।
এই তোষকগুলো হচ্ছে পরজীবীদের যৌন মিলনকালের সঙ্গীকে ধরে রাখতে সহায়তা করে। তাই সেজন্য এটাকে জেনিটাল তোষক বলা হয়। স্ত্রী জননাঙ্গের পিছনে একটা ছোট সাইজের জেনিটাল তোষক বিদ্যমান। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি থাইসেনোজুন গণভুক্ত একটা প্রাণী রয়েছে যেটার স্ত্রী প্রাণীতে জেনিটাল তোষক বিদ্যমান। তারপরে হচ্ছে দ্বৈত গ্রন্থি। দ্বৈত গ্রন্থি অ্যাডহেসিভ অঙ্গ। এখানে নামের মধ্যেই আসছে যে এখানে দুটো গ্রন্থি রয়েছে। তাহলে এই যে টার্বেলারিয়ান এপিডার্মিসে অবস্থিত দুই ধরনের গ্রন্থি সমৃদ্ধ যে অ্যাডহেসিভ অঙ্গ বিদ্যমান তাকেই দ্বৈত গ্রন্থি অ্যাডহেসিভ অঙ্গ বা দ্বৈত গ্রন্থি আসঞ্জন অঙ্গ বলা হয়। দ্বৈত গ্রন্থি অ্যাডহেসিভ অঙ্গ আবার তিন ধরনের কোষ সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে ভিসিড কোষ, তারপরে রিলিজিং গ্রন্থি কোষ, তারপর হচ্ছে অ্যাঙ্কর কোষ। ভিসিড কোষের নিঃসরণ অ্যাঙ্কর কোষের সাথে অর্থাৎ পোষকের দেহতলে আটকে রাখতে সহায়তা করে। আবার যেটা রিলিজিং নিঃসৃত কোষের কথা বললাম, সেই রিলিজিং গ্রন্থি কোষের নিঃসরণ আবার পোষকের দ্রুত রাসায়নিক পদ্ধতির মাধ্যমে পোষক দেহ থেকে পরজীবীকে অবমুক্ত করে। আর তার মানে হলো যে এই দ্বৈত গ্রন্থি অ্যাডহেসিভ অঙ্গ তিন ধরনের কোষ সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ভিসিড, রিলিজিং, অ্যাঙ্কর কোষ। ভিসিড কোষের নিঃসরণে পরজীবীটা পোষক দেহের সাথে ওই নিজেকে আটকে রাখে এবং এক্ষেত্রে সহায়তা করে হচ্ছে আর কোষ, ওটা কি রিলিজিং কোষ। আবার রিলিজিং গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় সেটা আবার পোষক দেহ থেকে পরজীবীটাকে মুক্ত করে দেয়, অবমুক্ত করে ফেলে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অলিগোক্ল্যাডো, তারপরে হচ্ছে হ্যাপ্লোফ্যারিংস। এদের কাজ হলো এই যে দ্বৈত গ্রন্থি অ্যাডহেসিভ অঙ্গের কাজ হলো পোষক দেহে পরজীবীকে কোনো তলে আটকে থাকতেও সহায়তা করে, আবার তাকে অবমুক্ত করতেও সহায়তা করে ওই যে তিন ধরনের গ্রন্থি কোষ থেকে। আমরা তাহলে টার্বেলারিয়া শ্রেণীর আসঞ্জন অঙ্গ পড়লাম। এখানে ছবিতে দেখো টার্বেলারিয়ান শ্রেণীর আসঞ্জন গ্রন্থি, এই যে প্যাপিলা, আসঞ্জন প্যাপিলার কথা বলেছিলাম। আসলে গ্রন্থি নিঃসৃত রসটা এক জায়গায় অনেকক্ষণ জমে একটা শক্ত ফোলানো গঠন তৈরি করে, সেটাকেই প্যাপিলা বলা হয়। তারপরে যে স্ত্রী প্রাণীর আসঞ্জন চোষক অ্যাসিটাবুলাম যেটা বলা হয়, প্ল্যানারিয়া প্রাণীর আমরা ওই যে এপিডার্মাল গ্রন্থিযুক্ত আসঞ্জন অঙ্গের কথা বলেছি, এটা চিত্র। এটা এখানেও হচ্ছে এই যে চোষক, আমরা যেটা অ্যাসিটাবুলামের কথা বলেছিলাম, অ্যাডহেসিভ চোষক, এটার মাধ্যমে পোষকের সাথে আটকে রাখে নিজেকে। পরে অলিগোক্ল্যাডো যে অত্যন্ত দ্বৈত গ্রন্থি অ্যাডহেসিভ অঙ্গ, এই যে এদের এই রিলিজিং গ্রন্থি, ভিসিড গ্রন্থি আর হচ্ছে অ্যাঙ্কর কোষ, এই তিনটা কোষের সমন্বয়ে হচ্ছে পরজীবীটা পোষকের সাথে আটকে থাকে, আবার কোনো পোষক থেকে অবমুক্ত হয়। এখন আমরা পড়ব ট্রিমাটোডা শ্রেণীর আসঞ্জন অঙ্গ। এই ট্রিমাটোডা শ্রেণীর আসঞ্জন অঙ্গ আবার বেশ উন্নত ধরনের, অত্যন্ত পেশিবহুল আসঞ্জন গ্রন্থিযুক্ত বাটি আকৃতির অ্যাসিটাবুলাম ট্রিমাটোডাদের শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ ট্রিমাটোডা শ্রেণীতে পেশিবহুল আসঞ্জন গ্রন্থিযুক্ত বাটি আকৃতির একটা অ্যাসিটাবুলাম থাকে, সেটা দিয়েই হচ্ছে ট্রিমাটোডা শ্রেণীর প্রাণীদের শনাক্তকরণ করা হয়। এছাড়া হলো এই শ্রেণীর সদস্যদের মধ্যে গ্ল্যান্ডিউলো মাস্কুলার ডিস্ক, তারপর উপবৃদ্ধি, সুয়েলিং একটা অংশ, তারপর হচ্ছে গর্ত ইত্যাদি চোষক অঙ্গ বিদ্যমান। তো ট্রিমাটোডা শ্রেণীর আসঞ্জন অঙ্গকে আবার মনোজিনিয়া এবং ডাইজিনিয়া এই দুটো উপশ্রেণী অনুযায়ী আলোচনা করা হয়। সেটা মনোজিনিয়ান আসঞ্জন অঙ্গ যখন মনোজিনিয়া প্রাণীদের চোষকগুলো বাইরের দিকে সুচালো নখরযুক্ত এবং হুক
বিদ্যমান থাকে। সেই সেই নখর এবং হুকের সাহায্যে এরা পোষক প্রাণীদেহে নিজেকে আটকে রাখে। আর মনোজিনিয়ান প্রাণীদের দেহের সম্মুখ আর পশ্চাৎ প্রান্তে দুটি চোষক বিদ্যমান। সামনের দিকে যেটি থাকে সেটিকে বলে প্রোহ্যাপ্টর, আর পিছনের দিকে যেটি থাকে সেটা হচ্ছে অপিস্থ্যাপ্টর। প্রোহ্যাপ্টর দ্বারা দেহের সম্মুখ অংশ পোষক দেহে আটকে থাকতে পারে, আর দেহের পশ্চাৎ অঞ্চলে যে চোষকটি থাকে অপিস্থ্যাপ্টর, এটা হলো 2 থেকে 4টি বড় আকারের হুক বিদ্যমান। হুক তো সবাই চেনো, আংটা বা আকড়া যেটা বলে, এটা হচ্ছে অপিস্থেপ্টরের গায়ে 2 থেকে 4টা বড় আকারের হুক থাকে। আর মনোকোটাইল জাতীয় প্রাণীতে অপিস্থেপ্টরটা ওরীয় খাঁজ দ্বারা বিভাজিত থাকে, মানে একটি খাঁজ থাকে, ওটা দিয়ে ভাগ ভাগ হয়ে থাকে। তো এই ট্রিমাটোডার আমরা দেখলাম যে যে কাঁটা থাকে বা হুক থাকে, এগুলি আবার প্রজাতি ভেদে ভিন্ন হতে পারে। যেমন পলিস্টোমাতে থাকে 6টা চোষক, তারপরে অক্টোকোটাইলেতে থাকে 8টা, মাইক্রোকোটাইলিতে থাকে 240টা, সেগুলো অবশ্য ক্ষুদ্রাকৃতির। আর তারপরে কিউটোলোস্টার প্রাণীতে থাকে চোষক অঙ্গ ডিম্বাকার এবং রিজ দ্বারা 2টা অংশে বিভক্ত থাকে। এটা হলো মনোজিনিয়ান ট্রিমাটোডদের চোষণ অঙ্গ। আর ডাইজেনিয়ান চোষক অঙ্গ হচ্ছে, ডাইজেনিয়ান প্রাণীদের চোষক অঙ্গ আবার একটু দুর্বল ধরনের হয়। এই চোষকে কোনো কাঁটা বা হুক থাকে না, আগেরটা যেমন কাঁটা ছিল বা হুক ছিল। আর এই প্রাণীদের ক্ষেত্রে 2টি চোষক অঙ্গ বিদ্যমান। মুখ ছিদ্রকে ঘিরে থাকে একটি চোষক, ওটাকে বলে মৌখিক চোষক। আর পশ্চাৎ ভাগকে ঘিরে থাকে এক বাটি আকৃতির একটা চোষক পশ্চাৎ প্রান্তে, সেটা অ্যাসিটাবুলাম নামে পরিচিত। তাহলে আমরা মনোজিনিয়ান আসঞ্জন অঙ্গ এই যে দেখলাম, চোষকগুলোর বাইরের দিকে সুচালো নখরযুক্ত হুক বিদ্যমান থাকে, তারপর সম্মুখ পশ্চাৎ প্রান্তে 2টা চোষক অঙ্গ থাকে, তারপরে হচ্ছে সম্মুখে চোষক অঙ্গকে প্রোহ্যাপ্টর বলে এবং পিছনের দিকে অপিস্থেপ্টর বলে। তারপর চোষক সংখ্যা 2টা হলেও সাধারণত 2টা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আবার বেশিও দেখা যায়, সেটা আমি বলেছি 2টি, 6টি, 8টি, 240টি। তারপর ডাইজেনিয়ান চোষক অঙ্গে বললাম যে এদের চোষক অঙ্গটা অত্যন্ত দুর্বল ধরনের, কাঁটা বা হুক থাকে না। আর সাধারণত 2টা চোষক অঙ্গ বিদ্যমান, একটা হচ্ছে ওরাল সাকার আর একটা হচ্ছে অ্যাসিটাবুলাম। মুখ ছিদ্রকে বেষ্টন করে যেটি থাকে সেটা হচ্ছে ওরাল সাকার, আর পশ্চাৎ অঞ্চলকে বেষ্টন করে যেটি থাকে সেটা হচ্ছে অ্যাসিটাবুলাম। এই অ্যাসিটাবুলামের উপস্থিতি, অনুপস্থিতি এবং অবস্থানের উপর ভিত্তি করে এই যে ডাইজেনিয়ান প্রাণীদের আবার শ্রেণী বিভাগ করা হয়, যে কোনটাতে অ্যাসিটাবুলাম আছে, কোনটাতে নাই, আবার কোনটাতে অ্যাসিটাবুলামের অবস্থান কোথায়, এগুলো। তাহলে আমরা ডাইজেনিয়ানের চোষক অঙ্গ দেখলাম, আর টার্বেলিয়ারিয়া এবং ট্রিমাটোডা এই দুটো শ্রেণীর চোষণ অঙ্গ বা আসঞ্জন অঙ্গ পড়লাম। আমরা একটু ট্রিমাটোড শ্রেণীদের আসঞ্জন অঙ্গের চিত্র দেখি। যেমন এই যে চোষক বা সাকারের কথা বলা হয়েছে, মুখ ছিদ্রকে বেষ্টন করে যেটা থাকে সেটাকে বলেছি ওরাল সাকার, আর পশ্চাৎ দিকে যেটা থাকে এই যে অপিস্থেপ্টর, সেটা হচ্ছে অ্যাসিটাবুলাম নামেও পরিচিত। এবার আমরা দেখব হচ্ছে আরেকটা শ্রেণীর চোষণ অঙ্গ, সেটা হচ্ছে সিস্টোডা শ্রেণী। তাহলে আমরা পরপর 3টি শ্রেণীর আসঞ্জন অঙ্গ পড়ছি। সিস্টোডা শ্রেণীর আসঞ্জন অঙ্গ, এই সিস্টোডা শ্রেণীর চ্যাপ্টা কৃমিরা হলো মাছ থেকে ধরে স্তন্যপায়ী পর্যন্ত প্রাণীদের অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে। আর এদের দেহ সাধারণত ফিতার মতো লম্বা হয়, তাই এদেরকে ফিতা কৃমি বলা হয়। এদের দেহের সম্মুখ অংশ মাংসল, পুরু, এবং এখানে পেশিবহুল একটা অঙ্গ থাকে, সেটাকে বলে স্কোলেক্স। স্কোলেক্স হচ্ছে মেসেনকাইম কলা দিয়ে গঠিত। এখানে রেচনথলি, তারপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, চোষক অঙ্গ সহ আসঞ্জন অঙ্গ বিদ্যমান।
তো সিস্টোদের স্কোলেক্স হচ্ছে চোষণ গর্ত, হুক এবং গ্রন্থিময় চোষক অঙ্গ বিদ্যমান স্কোলেক্সে। তা আমরা সিস্টোডা শ্রেণীর প্রাণীদের দেখলাম যে ওদের দেহ সম্মুখ ভাগে একটা মাংসল পেশিবহুল একটা অংশ থাকে, সেটাকে স্কোলেক্স বলে, এবং এই স্কোলেক্সকে ঘিরেই আসঞ্জন অঙ্গ বিদ্যমান, এবং এই স্কোলেক্স কে ঘিরে চোষণ গর্ত, হুক, গ্রন্থিময় চোষক এগুলো অঙ্গ থাকে। আর এই যে ওদের চোষণ গর্ত, সেটার আবার বিশেষত্ব রয়েছে যে সিস্টোডা প্রাণীদের চোষণ গর্ত কয়েক ধরনের হয়। তার মধ্যে 3 ধরনের নাম হচ্ছে, একটা বথ্রিয়া, তারপরে বথ্রিডিয়া, তারপরে হচ্ছে অ্যাসিটাবুলাম। বথ্রিয়া হচ্ছে একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ, এই শব্দটার অর্থ হচ্ছে হোল, HOLE। হোল মানে হচ্ছে খাদ, অর্থাৎ পেশি নির্মিত অগভীর একটা খাদ পোষক দেহে আটকে থাকতে সহায়তা করে, তাকে বথ্রিয়া বলে। অর্থাৎ পেশি নির্মিত অগভীর একটা গর্ত যেটা পোষক দেহে নিজেকে আটকে রাখতে সহায়তা করে, একে বথ্রিয়া বলা হয়। বথ্রিয়ার প্রান্তীয় অঞ্চল সামনের দিকে বের হয়ে দুপ্রান্ত খোলা নলাকার নালী গঠন করে। আবার দেখা গিয়েছে কোনো কোনো ক্ষেত্রে খাঁজগুলো পিছন দিক থেকে একীভূত হয়ে একটা পেয়ালার মতো গঠন তৈরি করে। তো সিডো ফাইলিডি গোত্রের প্রাণীতে আদর্শ বথ্রিয়া দেখা যায়, এবং এই বথ্রিয়ার কাজ হলো সিস্টোড পরজীবী বথ্রিয়ার মাধ্যমে পোষকদের নিজেকে আটকিয়ে রাখতে পারে। তাহলে বথ্রিয়া হলো একটা গর্ত জাতীয় চোষণ অঙ্গ, এর মাধ্যমে ও পোষকদের নিজেকে আটকে রাখে। তারপর সেকেন্ড চোষণ গর্ত হচ্ছে বথ্রিডিয়া। এটা হচ্ছে এই আসঞ্জন অঙ্গটা হলো 4টা প্রতিসম গঠন মিলিতভাবে স্কোলেক্সের সম্মুখ ভাগে একটা অঙ্গ গঠন করে। 4টা প্রতিসম গঠন প্রলম্বিত স্কোলেক্সের সম্মুখ ভাগে একটা আসঞ্জনাঙ্গ গঠন করে, তাকে বথ্রিডিয়া বলা হয়। গঠনগত দিক দিয়ে বথ্রিডিয়া হচ্ছে প্রশস্ত পাতার মতো একটা নমনীয় অঙ্গ। এদের প্রান্তীয় অঞ্চলগুলি নরম ক্ষমতা সম্পন্ন হয়। বথ্রিডিয়া খাটো বা লম্বাও হতে পারে, আমরা চিত্রে দেখবো এখন। আর এরা বৃন্ত যুক্ত হতে পারে, আবার বৃন্তহীন হতে পারে। তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে প্রতিটা বথ্রিডিয়ামই এক বা একাধিক বা দুটি রিজ দ্বারা 2 বা 3টা অগভীর খাদের সৃষ্টি করে। আর এসব খাজ লোকুলি বা অ্যারিওলা নামে পরিচিত। তাহলে আমরা দেখলাম বথ্রিয়া হচ্ছে একটা অগভীর গর্ত, আর বথ্রিডিয়াটা হচ্ছে একটা প্রশস্ত পাতার ন্যায় নমনীয় একটা আসঞ্জন অঙ্গ। এরা বৃন্তযুক্ত হতে পারে, আবার বৃন্তহীন হতে পারে, আর একটা খাঁজ দিয়ে 2 বা 3টা অগভীর খাদের সৃষ্টি করে। এই খাঁজগুলোকে অ্যারিওলা অথবা লোকুলি বলা হয়, অ্যারিওলা বা লোকুলি বলা হয়। তারপর হচ্ছে আমরা এখন সিস্টোডা শ্রেণীর প্রাণীদের যে চোষণ অঙ্গ সেটার চিত্র দেখি। সেটা হচ্ছে টিনিয়াসোলিয়ামের স্কোলেক্স। এই যে এই অংশটাকে স্কোলেক্স বলা হয়। এই স্কোলেক্সের সামনের দিকে 4টা চোষক, এই 2 পাশে 2টো, এই যে একটা আর পিছন দিকে একটা, এই 4টা চোষক। আর এগুলা হচ্ছে হুক, এই হুকের মাধ্যমে পোষকদের নিজেকে আটকে রাখে। আর এখানে এই যে হচ্ছে বথ্রিডিয়াম, 4টা চোষক সম্পন্ন, 4টা বথ্রিডিয়া, সেখানে 4টা বথ্রিডিয়া রয়েছে। এক হচ্ছে বথ্রিডিয়াম আর হচ্ছে বথ্রিয়া। তারপরে হলো ওদের হচ্ছে অ্যাসিটাবুলা, একটি আসঞ্জনাঙ্গ থাকে কাদের? সিস্টোডা শ্রেণীভুক্ত প্রাণীদের। এটা হচ্ছে ওরীয় এবং অন্তস্থ পেশি স্তরের সমন্বয়ে গঠিত বাটি আকৃতির একটা আসঞ্জনাঙ্গ, যেটা পোষক দেহতলে পরজীবীকে আটকে থাকতে সাহায্য করে। ওরীয় এবং অন্তস্থ পেশি স্তরের সমন্বয়ে গঠিত বাটি আকৃতির একটা আসঞ্জনাঙ্গ। সিস্টোডা প্রাণীদের স্কোলেক্সের 4দিকে প্রতিসমভাবে 4টি উপবৃত্তাকার গঠন গ্রথিত থাকে। এগুলাই প্রকৃত চোষক বা অ্যাসিটাবুলাম নামে পরিচিত। গঠনগত দিক থেকে অ্যাসিটাবুলাম হচ্ছে ওই যে আমরা ডাইজেনিয়ান পরজীবীর অ্যাসিটাবুলাম পড়েছিলাম সেটার মতো। আর হলো এখানে দেখা গেছে যে সাধারণভাবে অ্যাসিটাবুলামে কাঁটা থাকে না, কিন্তু ক্ষেত্র বিশেষে সূক্ষ্ম কাঁটা থাকে। এই সূক্ষ্ম কাঁটা বা হুক খাদের প্রান্তে অবস্থান করে, এবং এই হুক দিয়েই প্রাণীটি পোষক দেহে নিজেকে আটকে রাখে।
আর অ্যাসিটাবুলামের কাজ হলো কি, তাহলে ফিতাকৃমিদেরকে পোষকদের নির্দিষ্ট অঙ্গে আটকে রাখতে সাহায্য করে। আর অ্যাসিটাবুলামের গঠন, তারপরে কাটার সংখ্যা ইত্যাদি ফিতাকৃমিদের শ্রেণীবিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা দেখি যে আসঞ্জন অঙ্গের কাজ কি। আসঞ্জন অঙ্গ মূলত আমরা পড়ছি হলো যে পরজীবী দেহটাকে পোষক দেহের সাথে আটকে থাকতে সাহায্য করে। এছাড়াও আরো কিছু কাজ সম্পন্ন করে আসঞ্জন অঙ্গ। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্ল্যাটিহেলমিনথ প্রাণীদের কোনো তলে বা পোষকদের কোনো অঙ্গে পৃষ্ঠতলে আটকাতে সাহায্য করে। তারপর হচ্ছে আসঞ্জন অঙ্গের যে হুক থাকে সেটা দীর্ঘদিন পোষক দেহে আটকে থাকার কারণে সে পোষক দেহে অ্যানিমিয়া দেখা দেয়। তারপরে আসঞ্জন অঙ্গ আবার পরজীবীকে পোষক দেহ থেকে পুষ্টিদ্রব্য গ্রহণেও সহায়তা করে। আর এই আসঞ্জন অঙ্গের উপস্থিতি, অনুপস্থিতি, গঠনগত তারতম্য ইত্যাদি প্লাটিহেলমিনথ পর্বের প্রাণীদের শ্রেণীবিন্যাসে ভূমিকা পালন করে, এটা আগে বলেছি। তারপর আসঞ্জন অঙ্গের সাথে স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র প্রভৃতি যুক্ত থাকা এরা বিভিন্ন ধরনের জৈবনিক কার্যকলাপে অংশগ্রহণ করে। এখন আমরা পড়বো হলো ওই যে আসঞ্জন অঙ্গ পড়েছিলাম সিস্টোডা শ্রেণীতে বথ্রিয়া, বথ্রিডিয়া, অ্যাসিটাবুলাম, এদের একটা তুলনামূলক চিত্র। অ্যাসিটাবুলাম দেখতে পাচ্ছি ছকে, দেখো যে গোলাকার, বথ্রিয়া হচ্ছে লম্বাকার, বথ্রিডিয়া হয় পাতার মতো। তারপরে অ্যাসিটাবুলাম বাটির মতো গভীর হয়, বথ্রিয়া অগভীর খাদের মতো হয়, আর বথ্রিডিয়া হচ্ছে তো প্রশস্ত এবং পাতলা ধরনের। আর অ্যাসিটাবুলামের সাইড গুলা প্রান্তভাগ উঁচু থাকে, আর বথ্রিয়ার হালকা উঁচু থাকে, আর বথ্রিডিয়ামের প্রান্তভাগ উঁচু হয় না। তারপরে অ্যাসিটাবুলাম শক্তিশালী পেশিযুক্ত, আর বথ্রিয়া হচ্ছে দুর্বল পেশিযুক্ত, আর বথ্রিডিয়া হলো শক্তিশালী দুই ধরনের পেশিযুক্ত। তারপরে শাখাবিহীন, অ্যাসিটাবুলাম কোনো শাখা নাই, বথ্রিয়াতেও শাখা নাই, বথ্রিয়া শাখাযুক্ত। আর অ্যাসিটাবুলামে সাধারণত বৃন্ত থাকে না, আর বথ্রিয়ায় বৃন্ত থাকে, বথ্রিডিয়া হচ্ছে বৃন্ত যুক্ত। তাহলে আমরা পড়লাম হচ্ছে প্লাটিহেলমিনথ পর্বভুক্ত প্রাণীদের আসঞ্জন অঙ্গ কি, যে পোষক দেহে পরজীবীকে আটকে রাখার জন্য যে অঙ্গ, এবং শ্রেণী অনুযায়ী কি কি আসঞ্জন অঙ্গ রয়েছে। যেমন টার্বেলিয়ারিয়া শ্রেণীতে রয়েছে 5 ধরনের আসঞ্জন অঙ্গ, তারপর ট্রিমাটোডে রয়েছে আসঞ্জন অঙ্গ, তারপরে সিস্টোডা শ্রেণীতে রয়েছে আসঞ্জন অঙ্গ। সিস্টোডা শ্রেণীর আসঞ্জন অঙ্গ বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত, সেটা হচ্ছে বথ্রিয়া, বথ্রিডিয়া। আর অ্যাসিটাবুলাম হচ্ছে ওই সিস্টোডা শ্রেণীর অ্যাসিটাবুলাম, আর ট্রিমাটোডা শ্রেণীর অ্যাসিটাবুলামের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্লাটিহেলমিনথ পর্বভুক্ত হেলমিনথিস পর্বভুক্ত প্রাণীদের অভিযোজন। আমরা জানি যে অভিযোজন হচ্ছে একটা পরিবর্তিত পরিবেশে প্রাণীটি নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে অভিযোজন। তাহলে আমরা সংজ্ঞায় দেখি কিভাবে অভিযোজনটা সংজ্ঞায়িত করা যায়। যে ক্ষমতা দ্বারা আত্মনিয়ন্ত্রণ, আত্মসংরক্ষণ, বংশবৃদ্ধি, যোগ্যতা অর্জনের দ্বারা প্রাণী যে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে এবং বংশবৃদ্ধি করতে পারে, তাকে অভিযোজন বলা হয়। আর পরজীবী প্রাণীদের মধ্যে অভিযোজন ক্ষমতা দেখা যায়। তারপরে হচ্ছে কি, যে তাহলে আমরা দেখলাম পোষক দেহে পরজীবী প্রাণীটা নিজেকে টিকিয়ে রাখার জন্য এবং বংশবিস্তারের যোগ্যতা অর্জনের জন্য কি কি পরিবর্তন সাধন করে, যার মাধ্যমে ও অভিযোজিত হয়। সেটা হচ্ছে দৈহিক, তারপরে অঙ্গসংস্থানিক এবং শারীরবৃত্তীয় পরিবর্তন। এগুলি সাধনের মাধ্যমেই পরজীবী প্রাণীটা বিশেষ ধরনের প্রাণীতে অভিযোজন সংঘটিত হয়, তাকে পরজীবী অভিযোজন বলা হয়। তো পরজীবী প্রাণীদের মধ্যে যে অভিযোজন ক্ষমতা দেখা যাবে, এটা অতি সাধারণ একটা বিষয়, কারণ ওকে অভিযোজিত হতেই হবে, যেহেতু ও বাইরে মুক্তজীবী হিসাবে এক ধরনের পরিবেশ পায়, যখন ও পরজীবী হয়ে যায় তখন পোষক দেহের পরিবেশ অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে হয় নিজের বংশ বিস্তারের জন্য, নিজেকে টিকিয়ে রাখার জন্য। তখনই তার মধ্যে কিছু পরিবর্তন আসে, আসলে পরে ও মধ্যে অভিযোজন সংঘটিত হয়। এখন
অঙ্গসংস্থানিক অভিযোজন। আমরা যে প্লাটিহেলমিনথের প্রাণীদের বেশিরভাগ ক্ষেত্রেই পরিলক্ষিত হয় কোনটি? অঙ্গসংস্থানিক অভিযোজন। অর্থাৎ এই যে এখানে পর্যবেক্ষণে দেখা যায় যে পরজীবীদের যেমন অপ্রয়োজনীয় অনেক বৈশিষ্ট্যের বিলুপ্তি ঘটে, তেমনি পরজীবী জীবনযাপনের প্রয়োজনে আবার নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। সেই হিসাবে প্লাটিহেলমিনথ পর্বভুক্ত প্রাণীদের অভিযোজন মূলত দুইভাবে সংগঠিত হয়। একটা হচ্ছে অঙ্গের বা অঙ্গতন্ত্রের বিলুপ্তির মাধ্যমে, আর আরেকটি হচ্ছে নতুন বৈশিষ্ট্য বা অঙ্গের উৎপত্তির মাধ্যমে। অঙ্গ বা অঙ্গতন্ত্রের বিলুপ্তি। আমরা এই যে অন্তঃপরজীবী যে প্লাটিহেলমিনথ আছে, ওরা হলো ওদের যে পোষক দেহে বসবাসের কারণে দেহের যেই অংশটা অব্যবহৃত থেকে যায় সেইগুলারই বিলুপ্তি ঘটে। আর সেটা কি কি অঙ্গের বিলুপ্তি ঘটে? এক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে চলনাঙ্গের বিলুপ্তি, তারপরে পৌষ্টিক অঙ্গের অনুপস্থিতি, সংবেদী অঙ্গের বিলুপ্তি। এটা হচ্ছে বিলুপ্তির কি কি অঙ্গ বিলুপ্ত হয়। তাহলে চলনাঙ্গ, যখন পরজীবী প্রাণীটা পোষক দেহে বসবাস করে তখন ওর চলাচলের প্রয়োজন হয় না বলেই ওদের চলনাঙ্গ থাকে না। ওদের জীবনচক্রের লার্ভা দশায় ওরা মুক্তভাবে চলাচলের জন্য সিলিয়া ব্যবহার করে। উদাহরণ হিসেবে বলা যায় মিরাসিডিয়াম লার্ভা তোমরা পড়েছো, তারপর সার্কেরিয়া লার্ভা। এগুলোর লেজ থাকলেও এরা যখন পূর্ণাঙ্গ দশায় পোষক দেহে অবস্থান করে তখন তাদের চলাফেরার প্রয়োজন হয় না বলে এই চলনাঙ্গ, সিলিয়া, লেজ এগুলো থাকে না। চলনাঙ্গ বলতে পরজীবী প্রাণীতে চলনাঙ্গ বলতে আমরা সিলিয়া, লেজকে বুঝে থাকি। তারপর হচ্ছে পৌষ্টিক অঙ্গের অনুপস্থিতি। এই যে মুক্তজীবী প্রাণীদের পুষ্টি সংগ্রহের জন্য নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গতন্ত্র থাকে, এটা আমরা জানি। কিন্তু পরজীবী প্লাটিহেলমিনথ যখন পোষক দেহে অভ্যন্তরে বসবাস করে এবং পোষক দেহের পাচিত বা অর্ধপাচিত খাদ্য দেহাবরণ দ্বারা শোষণ করে নেয়, তখন তার কোনো সুনির্দিষ্ট পরিপাকতন্ত্রের প্রয়োজন হয় না। উদাহরণস্বরূপ বলা যায় ফিতাকৃমির পরিপাকতন্ত্র হচ্ছে সম্পূর্ণভাবে অনুপস্থিত। কেন? যে ওদের যে একটা লার্ভা আছে, রেডিয়া লার্ভা, সেটা হলো মলাস্কা প্রাণীর রক্তনালীর মধ্যে বসবাস করে। আর মাইক্রোফাইলেরিয়া রক্তনালীতে, মেরুদণ্ডীদের পেশিতে বসবাস করে। এরা সকলেই হচ্ছে পরজীবী জীবনে পুষ্টিকর তরল খাদ্য পরিবেষ্টিত থাকে এবং দেহাবরণ দ্বারা শোষিত হয়। তাই এদের পৌষ্টিক নালীর দরকার নেই, কারণ ওরা হচ্ছে পোষক দিয়ে থাকলে পরে চারপাশেই হলো ওই পোষকের পাচিত যে খাদ্য রস সেগুলো থাকে, তার মধ্যে পরজীবীটা বসবাস করে। এর জন্য ওর কোনো, এবং ওইটাই ওর দেহ ত্বকের মাধ্যমে বা দেহতল দিয়ে শোষণ করে নেয়, যার জন্য ওর কোনো সুগঠিত পৌষ্টিক বা পরিপাক অঙ্গের প্রয়োজন পড়ে না। এর জন্য পৌষ্টিক অঙ্গের অনুপস্থিতি পরিলক্ষিত হয়। পরে সংবেদী অঙ্গের বিলুপ্তি। প্লাটিহেলমিনথ পর্বভুক্ত প্রাণীরা আবদ্ধ পরিবেশে বসবাস করে এবং পোষকের পরিপাকনালী কিংবা রক্তনালী ইত্যাদিতে বসবাস করার কারণে সংবেদী অঙ্গের প্রয়োজনীয়তা ওর খুবই কম। তাই এদের সংবেদী অঙ্গ হ্রাসপ্রাপ্ত বা অনুপস্থিত। উদাহরণ হিসেবে বলা যায় ফিতাকৃমি সহ অন্য চ্যাপ্টা কৃমির ক্ষেত্রে সংবেদী অঙ্গ একেবারে অনুপস্থিত, নাই বললেই চলে। তো আমরা দেখলাম যে পরজীবী প্রাণীটি অভিযোজনের জন্য ওর কিছু অঙ্গ বা অঙ্গতন্ত্রের বিলুপ্তি ঘটায় এবং সে কি কি অঙ্গের বিলুপ্তি ঘটে সেগুলো পড়লাম। এখনো অভিযোজনের স্বার্থে, অভিযোজনের খাতিরে কি নতুন অঙ্গের উৎপত্তি করে আমরা সেটা পড়বো। সেটা হচ্ছে কি কিউটিকল, মাংসপেশি, কিছু আসঞ্জন অঙ্গ, অতি প্রজনন, পোষক ও লার্ভার সংখ্যা। তাহলে নতুন অঙ্গের যে উৎপত্তি ঘটে কি পরজীবীদের খাদ্য শোষণ, আত্মরক্ষা, আঁকড়ে ধরা, অতি প্রজনন, এগুলোর কারণে নতুন অঙ্গের বিকাশ ঘটে। এই নতুন বৈশিষ্ট্য মণ্ডিত অঙ্গগুলো সম্পর্কে আমরা এখন একটু জানি। কিউটিকলটা হচ্ছে প্রাণীদের দেহের আবরণ, যেটা বিভিন্ন ধরনের যান্ত্রিক এবং শারীরবৃত্তীয় কাজের সাথে সংশ্লিষ্ট থাকে। কিউটিকল বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে দেহকে পাচক রসের আক্রমণ থেকে রক্ষা করে, তারপর তরল শোষণ করে, পোষকদের সাথে সংযুক্তি ইত্যাদি কার্য সম্পাদন করে।
সম্পূর্ণভাবে অকোষীয় কিউটিকল স্তরটা আংশিক বা সম্পূর্ণ পাতলা আবরণে পরিণত হয়, ফলে পাতলা কিউটিকলের মাধ্যমে পরজীবী প্রাণী পোষক দেহ থেকে প্রচুর পুষ্টিদ্রব্য শোষণে সহায়তা করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যকৃৎ কৃমি, ভ্যাসিওলা, পিত্তরস এবং আন্ত্রিক কৃমি, ট্রাইকোনেলা পাচিত খাদ্যরস, ফিতা কৃমি পাচিত খাদ্যসার ও পিত্তরস দেহাবরণে কিউটিকল দ্বারা শোষণ করে নিজেদের পুষ্টি সাধন করে। অন্ত্রে বসবাসকারী কিছু প্লাটিহেলমিনথ কৃমি রয়েছে যেগুলোর কিউটিকল খুব পুরু কাইটিন যুক্ত, যার সাহায্যে এরা অন্ত্রের প্রাচীরে আটকে থাকে এবং পাচক রসের এনজাইমের ক্ষতিকর আঘাত থেকে নিজেকে দেহকে রক্ষা করে। কিউটিকল দিয়ে পানি চলাচল করতে পারে। তারপর হচ্ছে কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে পুরু কিউটিকল যুক্ত ত্বক দেখা যায়। ট্রিমাটোডা শ্রেণীর অধিকাংশ সদস্যের ক্ষেত্রেই দেহ ত্বকে বিভিন্ন ধরনের কাটা, তারপরে অনুকাটা, স্পাইনিওস, তারপরে আইস ইত্যাদি থাকে। এই অঙ্গগুলি ট্রিমাটোডা পরজীবীদের দেহকে আঘাত থেকে রক্ষা করে। তারপরে হচ্ছে কি মাংসপেশি। প্লাটিহেলমিনথ কৃমি যেমন ফিতা কৃমি, এদের পেশি অত্যন্ত সুগঠিত, ফলে পরজীবী এসব পেশির সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে পোষক দেহ থেকে পুষ্টিদ্রব্য শোষণ করতে সক্ষম হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টিনিয়া সোলিয়াম। তারপর হলো আসঞ্জন অঙ্গ মাংসপেশি। এবার হচ্ছে চোষক বা অ্যাসিটাবুলাম, কাটা আকর্ষী নিঃস্রাবী গ্রন্থি। অ্যাসিটাবুলাম হচ্ছে এই বাটি আকৃতির চোষক। এটি ফ্যাসিওলা হেপাটিকাতে দুটি অ্যাসিটাবুলাম এবং প্যারামফিস্টোমামে একাধিক চোষক থাকে। তারপর কাটা বা আকর্ষী। প্লাটিহেলমিনথ পরজীবীদের পোষক দেহের নিচকে আটকানোর জন্য কাটা বা আকর্ষী বিদ্যমান, যেমন টিনিয়া সোলিয়ামের রোস্টেলামের গোড়ায় কাটা বা হুক চক্রাকারে সাজানো থাকে। কোনো কোনো ফিতা কৃমিতে কাটার পরিবর্তে দাঁতের মতো একটা অঙ্গ বিদ্যমান। তারপরে হচ্ছে নিঃস্রাবী গ্রন্থি। প্লাটিহেলমিনথ পর্বের নেমাটোডা ও সিস্টোডা শ্রেণীর প্রাণীদের মস্তকাঞ্চলে একটা নিঃস্রাবী গ্রন্থি থাকে। সেই গ্রন্থি নিঃসৃত লাইটিক পদার্থ পোষকদের কলাকে গলিয়ে ফেলে পেশির মধ্যে প্রবেশ করে। এছাড়া এককোষী গ্রন্থি নিঃসৃত আঠালো রস পরজীবীকে পোষক দেহে আটকে থাকতে সহায়তা করে। ট্রিমাটোডা শ্রেণীর কিছু লার্ভা আছে যেগুলোর দেহে সিস্টোজেনাস এককোষী গ্রন্থি নিঃসৃত রস দ্বারা সিস্ট গঠন করে। তারপরে হচ্ছে অতি প্রজনন। অতি প্রজনন বংশবিস্তার বংশ রক্ষার তাগিদে প্লাটিহেলমিনথ পর্বের পরজীবীরা প্রজনন অঙ্গে ওদের অভিযোজন পরিলক্ষিত হয়। এদের জননাঙ্গ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় আর দ্রুততার সাথে দেহ সম্পূর্ণ স্থান জুড়ে নেয়। এদের ডিম উৎপাদন ক্ষমতা খুব বেশি এবং প্রতিকূল অবস্থায় এরা সেজন্য বংশ রক্ষা করতে সক্ষম হয়। আর সিস্টোডা পরজীবীদের ক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকটা প্রোক্লোরিটে পূর্ণাঙ্গ প্রজনন অঙ্গের একটা সেট বিদ্যমান। আর পোষক ও লার্ভার সংখ্যা হচ্ছে পোষক এবং লার্ভার সংখ্যা বৃদ্ধি পায়। অধিকাংশ পরজীবী জীবনচক্র সম্পন্ন করতে গেলে পরে একাধিক পোষকের প্রয়োজন হয় আর জীবনচক্রে অনেকগুলো লার্ভা দশাও পরিলক্ষিত হয়। এইগুলা হচ্ছে ওদের এতে করে ওদের ডিমের পরিসূচন ঘটে কখনো কখনো নিষিদ্ধকরণ ছাড়াই, ফলে প্রতিকূল পরিবেশের বংশ রক্ষা করতে পারে। তা আর এরপরে আছে কি শারীরবৃত্তীয় অভিযোজন। আমরা অঙ্গসাংস্থানিক অভিযোজন দেখলাম, এখন শারীরবৃত্তীয় অভিযোজন। শারীরবৃত্তীয় অভিযোজনে কিছু রাসায়নিক কর্মকাণ্ড ঘটে থাকে, সেটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক, অভিস্রবণ নিয়ন্ত্রণ, অবাত শোষণ, প্রতিরোধ কৌশল। অন্তঃকোষীয় পরিপাক হচ্ছে পরজীবীরা পোষক দেহে সরল তরল খাদ্য গ্রহণ করে। এগুলাই হচ্ছে ওরা সরাসরি ব্যাপন প্রক্রিয়া শরীরে নিয়ে নেয়, সেটা অন্তঃকোষীয় পরিপাক। তারপরে হচ্ছে অভিস্রবণ নিয়ন্ত্রণ, সেটা হলো পরজীবীর অসমোটিক প্রেসার এবং পোষকদের অসমোটিক প্রেসার প্রায় সমান থাকে, এক্ষেত্রে অভিস্রবণ নিয়ন্ত্রণ ওদের সমস্যা হয় না। সিস্টোডা পরজীবীদের ক্ষেত্রে দেখা গেছে অসমোটিক রেগুলেটরি অঙ্গগুলা খুবই উন্নত আর জটিল পরিবেশে এই জন্য ওদের মানিয়ে চলতে সহায়তা করে। অবাত শোষণ স্বভাবতই অক্সিজেন ছাড়া, পরজীবী যখন পোষক দেহে অবস্থান করে সে হলো অক্সিজেন পায় না, অক্সিজেন ছাড়াই শ্বসন কার্য সম্পন্ন করে। পরোক্ষ অক্সিজেন গ্রহণ করে খাদ্য বস্তুর ভাঙনের মাধ্যমে এবং এটা বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহার হয়। প্রতিরোধ কৌশল হলো পোষক দেহে বসবাস করে নিজেদের পুষ্টি সাধন প্রজনন সহ যাবতীয় যে
জৈবনিক কার্যকলাপ রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে কৌশল অবলম্বন করে সেগুলোকে প্রতিরোধ কৌশল বলে। এগুলো হতে পারে উৎসেচক বিরোধী কৌশল, কারণ এনজাইম দিয়ে ও পাচিত হয়ে যেতে পারে, সে থেকে রক্ষা করে যে কৌশল দিয়ে সেটা হচ্ছে উৎসেচক বিরোধী কৌশল। তারপর দেহত্বক গঠন করে ক্রমাগত দেহত্বক গঠন করতে থাকে, এতে প্রতিরোধী আবরক একটা তৈরি হয়। এছাড়া তারপরে হচ্ছে শ্লেষ্মা নিঃসরণ, এক ধরনের মিউকাস নিঃসরণ করে, সেই মিউকাসটা পরজীবী দেহের বাইরে এক ধরনের প্রতিরোধ আবরণ গড়ে তোলে, এতেও পরজীবী বাইরের আঘাত থেকে রক্ষা পায়। তাহলে উপসংহারে আমরা কি বলতে পারি যে পরজীবী এবং পোষকের মধ্যে একটা বিরোধমূলক সম্পর্ক থাকলেও ক্ষেত্র বিশেষে দেখা গেছে পরজীবী দীর্ঘ সময় ধরে পোষক দিয়ে বসবাস কারণে এদের মধ্যে একটা চমৎকার সমঝোতার সম্পর্ক তৈরি হয়। আর পরজীবীটা যদি শক্তিশালী হয় এবং ক্ষতির মাত্রা বেশি হয় তাহলে পোষক হচ্ছে অকালে মৃত্যুবরণ করতে পারে। এক্ষেত্রে সম্ভাব্য প্রশ্ন এই আলোচনার প্রেক্ষিতে আসঞ্জনাঙ্গ কি, অ্যাসিটাবুলাম কি, বত্রিয়া কাকে বলে, পার্থক্য, এগুলো সবই বলেছি আমি। স্কোলেক্স কি, লার্ভার সংজ্ঞা, এগুলো হচ্ছে 1 নম্বরের কোশ্চেন। তারপরে ডাইজেন্ট্রি পরজীবীর একটা বৈজ্ঞানিক নাম শিখতে হবে। আর এই যে শেষে হলো বিভিন্ন প্রকার আসঞ্জনাঙ্গের বিবরণ এবং পরজীবী ও অভিযোজন। আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।